ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিসের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 2। অধ্যায় 2 এর আমাদের আজকের লেকচারে থাকবে পার্ট 1। তো অধ্যায় 2টা হচ্ছে আমাদের অধ্যায় 2 জীবের বৃদ্ধি ও বংশগতি। জীবের বৃদ্ধি ও বংশগতি। তাহলে জীবের বৃদ্ধি, যেমন আমরা যদি একটা চারা গাছ, একটা গাছের বীজ মাটিতে পুঁতে রাখি, দেখবো হয়তো 3-4 দিন পরে একটা অঙ্কুর বের হয়েছে, সেখান থেকে আস্তে 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 বড় একটা গাছ হয়েছে। এই যে বড় একটা গাছ হলো কিভাবে হলো, এবং জীবের এই বড় হওয়াটাকে, ছোট থেকে বড় হওয়াকে এই বৃদ্ধি বলে। এই বৃদ্ধিটা কিভাবে হয়, কি কারণে হয়? যেমন মানুষ, আমরা প্রথমে ছিলাম একটা ভ্রূণ অবস্থায়, মায়ের পেটে একটা ভ্রূণ অবস্থায় ছিলাম। ভ্রূণ অবস্থাটা কি ছিল? যেমন ধরো এরকম একটা কলমের ফোঁটার মতো ছিলাম, এরকম একটা কলমের ফোঁটার মতো ছিলাম। সেখান থেকে আমরা কি হয়েছি, যে আস্তে 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 করে আমাদের শরীরটাকে বড় হয়েছে। 10 মাস 10 দিন পরে আমরা এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। এখন এই যে পৃথিবীর আলোটা আমরা দেখতে পেলাম, আস্তে আস্তে আমরা বড় হচ্ছি। এখন এই বড় হওয়াটা কিভাবে হয়? মূলত এই বড় হওয়াটা হচ্ছে কোষের বৃদ্ধি। আমাদের শরীরে অসংখ্য লক্ষ লক্ষ কোষ আছে। লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত হয় একটা প্রাণীর দেহ। একটা প্রাণীর দেহ লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে গঠিত হবে। তাহলে দেখো, আমরা যখন এই চ্যাপ্টারটা আলোচনা করব, অর্থাৎ পার্ট 1 হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। তো এগুলো নিয়ে আলোচনা করলে আমাদের বিভিন্ন কোষ বিভাজনের, মানে কয়টা পদ্ধতিতে কোষ বিভাজন হয়, তার মধ্যে একটা হচ্ছে অ্যামাইটোসিস। তার একটা চিত্র আমাদের বইয়ে আছে, আমি এঁকে রেখেছি। তারপর এখানে কিছু প্রশ্ন আমরা লিখে রেখেছি। এই প্রশ্নগুলো হচ্ছে এখানে জ্ঞানমূলক প্রশ্ন, এইখানে জ্ঞানমূলক প্রশ্ন। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের সবগুলোই খুব ইম্পর্টেন্ট এবং সুন্দর করে এগুলো পড়ে নিতে হবে। তাহলে আমাদের বইয়ে লেখা আছে প্রতিটি জীব দেহ কি দিয়ে গঠিত হয়? কোষ দিয়ে গঠিত হয়। প্রতিটি জীব দেহ হবে কোষ দিয়ে গঠিত। যেমন সেটা হতে পারে গাছপালা, ওরও জীবন আছে। মানুষ, পশু পাখি, এগুলো কি প্রত্যেকটারই জীবন আছে। আর এদের যে কোষ দেহটা গঠিত, এদের যে দেহটা গঠিত হবে, এটা হচ্ছে কোষ দিয়ে গঠিত হবে। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, এককোষী কোষ মানে এককোষী জীবগুলো, যার মানে টোটাল রেচনাঙ্গ, অর্থাৎ তার টোটাল শারীরবৃত্তীয় কাজ একটা মাত্র কোষের সমন্বয়ে গঠিত হবে, মানে প্রক্রিয়া সম্পন্ন হবে, তাকে বলা হয় এককোষী। যা মানে যার শরীরে একটা কোষ থাকবে সেটাই হচ্ছে এককোষী প্রাণী। এরপর জীবগুলো কোষ বিভাজন দ্বারা একটি থেকে দুটি। এখন আমাদের শরীরে অসংখ্য কোষ আছে। একটা একটা কোষ থেকে হবে দুটি, দুটি থেকে হবে চারটি। কোষ বিভাজন মানে কোষে বিভক্ত হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। এভাবে বংশ বৃদ্ধি করে। এভাবে কি করবে? বংশ বৃদ্ধি করবে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। বহুকোষী জীবদেহের যে কোষের সংখ্যা বৃদ্ধি হয়ে কি এটা একটা সামগ্রিক বৃদ্ধি ঘটবে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। ডিম্বাণু যখন নিষিক্ত হয়, অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু, আমরা এই চ্যাপ্টার শেষের দিকে পড়বো ডিম্বাণু এবং শুক্রাণুর আলোচনাগুলো। অর্থাৎ আমরা যে পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আসছি, এখানে যে জোড়া ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম গুলোর মানে একটার একটা ভাগ, একটা হচ্ছে ডিম্বাণু, একটা হচ্ছে শুক্রাণু। তা একটা বাবার থাকে, একটা মায়ের থাকে। ডিম্বাণু এবং শুক্রাণুর মাধ্যমেই আমরা এই পৃথিবীতে আসছি। তাহলে দেখো, ডিম্বাণু নিষিক্ত হয়। ডিম্বাণু যখন নিষিক্ত হয়, নিষিক্ত হওয়ার পরে বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি হয় লক্ষ লক্ষ কোষ দিয়ে বিশাল সুবিশাল দেহ। অর্থাৎ দেখো, আমরা যখন ওই যে বললাম যে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন একটা ভ্রূণ অবস্থায় ছিলাম, ওই ডিম্বাণু এবং শুক্রাণুর এটা নিষিক্তকরণের ফলে একটা কোষ সৃষ্টি হয়েছিল। সেই একটা কোষ থেকে আজকে আমরা কত বড় মানুষ হিসেবে মানে এখন চলাফেরা করতেছি। সেই ক্ষেত্রে আমাদের শরীর কিন্তু লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত হয়, অর্থাৎ জাইগোট ক্রমাগত বিভাজনের ফলে সৃষ্টি লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। আজকে এই যে বড় দেহটা, এটা কিন্তু কোষ। এই যে আমাদের যে মাংসপেশি, এখান থেকে যদি একটু মাংস কেটে নিয়ে আমরা সেন্ট্রিফিউজ মেশিনে এটাকে যদি ছোট ছোট করে টুকরা টুকরা করে সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরাই, তখন এটা যদি আমরা ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেই, তখন দেখতে পারবো যে এর মধ্যে কতগুলো কোষ আছে। এই পাঠ শেষে আমরা জানবো কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। এই পাঠ শেষে আমরা কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে জীবের বংশগতির ধারা
রক্ষায় কোষ বিভাজনের ভূমিকাও ব্যাখ্যা করতে আমরা পারবো। কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন 3 প্রকার। কোষ বিভাজন হচ্ছে প্রথমে 3 প্রকার, যেমন অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। তাহলে কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার, অ্যামাইটোসিস, মিওসিস আর মাইটোসিস। আমাদের প্রথমেই অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়াটা বর্ণনা করা হলো। এখানে এ ধরনের কোষ বিভাজন, এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা দেখতে পাবো কোথায় আমরা? ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা, এই এককোষী জীবদেহে এই কোষ বিভাজনটা আমরা দেখতে পাবো। তাহলে মনে রাখবা যে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ছত্রাক, ইস্ট, এরা সবাই এককোষী। এমিবা এককোষী প্রাণী। এদের শরীরের যাবতীয় কার্যক্রম একটা মাত্র কোষের সমন্বয়ে গঠিত হয়। একটা মাত্র কোষ দিয়ে এদের যাবতীয় কার্যক্রম মানে পরিচালিত হয়। ইত্যাদি এককোষী জীব। এককোষী জীবগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশ বৃদ্ধি করে। এককোষী কোষগুলো কি করবে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশ বৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজন নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে। এ ধরনের কোষ বিভাজন কি করবে? নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করবে। যেমন ধরো একটা নিউক্লিয়াস আমরা হয়তো এইরকম গোল একটা রাউন্ড দিয়ে নিউক্লিয়াস গুলো আঁকি, এরকম একটা ইয়ে দিলাম আর এই পেছানো পেছানো। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে? নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, আর সুতার মতো যে পেছানো পেছানো অংশটা, এটাকে বলা হয় ক্রোমোজোম। এটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে এই নিউক্লিয়াসটা কি করবে? প্রথমে এই যে ডাম্বেল আকৃতির ধারণ করবে, ডাম্বেলের মতো ডাম্বেল আকৃতি ধারণ করবে। তো আমাদের কিন্তু এখানে লেখা আছে, দেখো বইয়েই তোমাদের একদম বই পড়লেই দেখতে পাওয়া যায় যে প্রথমে এটা কি করবে? ডাম্বেল আকার ধারণ করবে। এই ডাম্বেল আকার ধারণ করার পরে দেখো এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়। ডাম্বেল আকার ধারণ করছে, তারপরে এই যে মাঝ বরাবর দেখো আস্তে আস্তে কি ভিতরের দিকে ঢুকতে আছে, আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতে আছে। এইটাকে বলা হয় সংকুচিত হওয়া। এই যে মাঝখান বরাবর কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। তাহলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি এই সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখো এইটা একটু সংকুচিত হয়েছে, তারপর এটা আরেকটু বেশি হয়েছে, এখানে এসে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, এখানে এসে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। তার মানে কি? এখানে একটা কোষ সৃষ্টি হয়েছে, এখানে একটা কোষ সৃষ্টি হয়েছে। তার মানে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা। তাহলে এই দুইটা থেকে যখন আবার এইটার বিভাজন হবে, তো এইটা থেকে আরো দুইটা হবে, এটা থেকে আরো দুইটা হবে, তাহলে চারটা। আবার যখন ওই চারটা থেকে দুইটা দুইটা করে হবে, 4 দুগুণে 8টা হবে। আবার যখন ওই 8টা বিভাজিত হবে, তাহলে 8 দুগুণে 16টা হবে। এইভাবে হচ্ছে কোষ বিভাজন হয়। দেখো এরপরে কি একই সময়ে সাইটোপ্লাজমেরও কি হবে? মাঝে বরাবর সংকুচিত হবে। এই যে শুধু কোষটা হবে না, এই কোষের মধ্যে যা যা আছে, সাইটোপ্লাজম আছে, ক্রোমোজোম আছে, এগুলো প্রত্যেকটাই বিভাজিত হয়ে সমানভাবে এই দুইটার মধ্যে থাকবে, সমানভাবে দুটোর মধ্যে থাকবে। এরপরে দেখো আপাতত নিউক্লিয়াসে পরিণত হবে। এই সময় সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হবে। এ ধরনের কোষ বিভাজন দেখো মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অংশ মানে দুটি অপাত্য কোষ সৃষ্টি হয়, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। দেখো তাহলে কি হচ্ছে? এই যে নিউক্লিয়াসটা, এটার মধ্যে যা যা আছে, ক্রোমোজোম আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজম আছে, এগুলো সব কি সমান অংশে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হয়ে দুটি অংশে ভাগ হয়ে যাবে, দুইটা অংশে ভাগ হয়ে সরাসরি দুইটা কোষে পরিণত হবে। তা এই কোষ বিভাজন গুলো কি হবে? এটা হচ্ছে তোমার, তাই একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে পরীক্ষায় যদি আমরা প্রশ্ন দেই যে অ্যামাইটোসিস ডাবলে বললাম প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, খ নাম্বারে দেওয়া হলো, তখন তোমার এই চিত্রটা এঁকে তারপর এখানের এই ব্যাখ্যাগুলো লিখতে হবে। তাহলে এখন দেখেন সাইটোপ্লাজম, এই যে এখানে যে পানির মতো এটার মধ্যে থাকবে তরল অংশ, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর মাঝখানে এই যে আমি যে একদম কালো করে দিয়েছি, এটাকে বলা হয় নিউক্লিওলাস। বা সাইটোপ্লাজমকে তুমি নিউক্লিওপ্লাজমও বলতে পারো, সাইটোপ্লাজমকেও নিউক্লিওপ্লাজমও বলা যেতে পারে। আর এটা ক্রোমোজোম, এই যে সুতার মতো অংশগুলো ক্রোমোজোম আস্তে আস্তে করে বিভাজিত হয়ে এটা আলাদা হয়ে গেল, তার মানে অপাতদোষী কোষের সৃষ্টি করবে। এরপর আছে মাইটোসিস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয় দেখো। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় কিভাবে বিভাজিত হয়? এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভক্ত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস কি হবে? একবার বিভক্ত হবে। সম আকৃতি, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোমের বৈশিষ্ট্য দুটি অপাত্য কোষ সৃষ্টি করে। তাহলে কি হলো? এই বিভাজনে নিউক্লিয়াসের একবার বিভাজিত হবে,
একবার বিভাজিত হয়ে সম আকৃতি মানে এদের আকৃতিটা সমান থাকবে, সমগুণ সম্পন্ন মানে যার মানে প্রথমটার যে গুণটা ছিল, যে কাজটা করতে পারবে, এটারও সেই একই গুণ থাকবে, এবং সমসংখ্যক, যদি প্রথমটা 5টা থাকে এটাও 5টা। এই জন্য বলছে সম আকৃতি সমগুণ সম্পন্ন সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপাত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। তাহলে একটা প্রশ্ন এখানে যে কোন বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, অর্থাৎ এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে। তাহলে এই যে আমরা যে লম্বা হচ্ছি, এই লম্বা হচ্ছে, কেউ শর্ট থাকে, এগুলো মূলত কার মাধ্যমে হয়ে থাকে? এটা মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই হয়ে থাকে। এখন এরপরে এ ধরনের দেখো, এ ধরনের বিভাজন দ্বারা কি হবে? উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যায় বৃদ্ধি ঘটবে। উদ্ভিদের ভাজক টিস্যু কোষের সমান সংখ্যায় বৃদ্ধি পাবে। টিস্যু আমাদের এই যে মাসেল বা এই যে পেশিগুলো, এগুলো কিন্তু বিভিন্ন টিস্যুর সমন্বয়ে গঠিত হয়। এই টিস্যু আবার দুই ধরনের। তো তোমরা নবম শ্রেণীতে এই টিস্যু সম্পর্কে আরো ভালো করে একটা ধারণা পাবা। এরপরে আছে মিউসিস বিভাজন। তাহলে মিউসিস বিভাজন কি হবে? জনন কোষ উৎপন্নের সময় মিউসিস কোষ বিভাজন করে। জনন কোষ মানে কি? এই যে মাতৃগর্ভে আমরা যখন ছিলাম, ওই যে কোষটা, ওইটি হচ্ছে জনন কোষ। জনন কোষ বিভাজনের সময় মিউসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনের মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভক্ত হলেও মাতৃকোষের যে নিউক্লিয়াসটা কি হবে? পরপর 2 ভাগে বিভক্ত হবে। কিন্তু ক্রোমোজোম বিভাজন মাত্র একবারই হবে। ক্রোমোজোমের বিভাজন হবে একবার, কিন্তু নিউক্লিয়াসের বিভাজন হবে 2 বার। ফলে অপাত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। তাহলে কি হলো? অপাত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে না? কারণ নিউক্লিয়াস একবার হবে আর ওরা পরপর 2 বার হবে, তার মানে অর্ধেক হয়ে যাবে, মানে কমে যাবে। এই কমে যাওয়াকে আরেকটা নাম দেয়, একে হ্রাসমূলক বিভাজন বলে। একে বলা হয় কি মূলক? হ্রাসমূলক বিভাজন বলে। এই বিভাজন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, মানে কমে যাওয়াই তো হ্রাস পাওয়া, অর্ধেক হ্রাস পায় বলে একে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন হয়। এ ধরনের কোষ বিভাজনটা হবে। তাহলে এখন মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যটা কি হইতে পারে? বৈশিষ্ট্যটা কি হবে? মাতৃকোষের বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। দেহকোষের এক ধরনের কি হবে? বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। নিউক্লিয়াসটি কি হবে? একবার মাত্র বিভাজিত হবে। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপাত্য কোষের সৃষ্টি করবে। সমগুণ সম্পন্ন দুটি অপাত্য কোষের সৃষ্টি করবে। এরপরেটা কি আছে? এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপাত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকবে। তখন কি হবে? এটার ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকবে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়, ফলে সৃষ্টি মাতৃকোষ দুটি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এই তাই মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। এই যে সমীকরণিক বিভাজন কাকে বলে, অথবা আরেকটা প্রশ্ন হতে পারে ইকুয়েশনাল ডিভিশন কাকে বলে। আর পরীক্ষার সময় এই প্রশ্নগুলোই দেয়, সরাসরি বলে না যে তোমার সমীকরণিক বিভাজন কি, তখন বলে দিল কিনা যে ইকুয়েশনাল ডিভিশন কি, এভাবে প্রশ্নগুলো করা হয়। মাইটোসিস কোথায় হয়? এখন আমাদের জানার দরকার যে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হবে। মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবদেহে কোষে ঘটবে। মাইটোসিস বিভাজনটা হবে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, যে জীবের মধ্যে প্রকৃত একটা নিউক্লিয়াস আছে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকে সবগুলো বৈশিষ্ট্য যদি থাকে, তখন সেখানে ঘটবে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে, উদ্ভিদের বর্ধনশীল, একটা উদ্ভিদ ছোট থাকে, ছোট থেকে বড় হয়, মানে ওই যে কাণ্ডগুলো যে বড় হয়, যেটা বড় যে উদ্ভিদের যে কাণ্ডগুলো বড় হবে সেটি হচ্ছে বর্ধনশীল অংশ। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াস জীবদেহে ঘটবে। উদ্ভিদের বর্ধনশীল অংশে ভাজক টিস্যু যেমন কাণ্ড, কাণ্ডে হতে পারে, মূলে অগ্রভাগে হইতে পারবে, ভ্রূণ মুকুল হইতে পারে, ভ্রূণ মূলে হইতে পারে, বর্ধনশীল পাতায় হইতে পারে, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের দেখো পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী
ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন দেখা দেবে। অযৌন জননের সময় এ ধরনের বিভাজন দেখা দেবে। ওই যে দেখো এখানে একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, একটা চিত্র। কোন দেখো কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না, এখানে বলে দিয়েছে যে কোন কোন কোষগুলোতে মাইটোসিস বিভাজন ঘটবে না, অর্থাৎ প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে ঘটবে না। তারপর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটবে না। এই যে ব্র্যাকেটে যে অংশটা লেখা আছে এটা কিন্তু অনেকেই পড়ে না, কিন্তু এগুলি সব মুখস্থ রাখবা, পরীক্ষা প্রশ্ন এ ধরনের হয়ে থাকে। এই যে আমাদের এখানে তাহলে দেখো যে আমরা মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, মাইটোসিসের বৈশিষ্ট্য, তারপর আছে কোন কোন কোষে মাইটোসিস বিভাজন দেখা দেয় না, এই সবগুলোই আমরা পড়ে নিলাম। এরপরে আমরা এখানে বোর্ডের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো একটু সলভ করব। দেখো এবার আমরা এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কোনটির বিভাজনের ফলে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি হয়। তাহলে দেখো আমরা কোনটির বিভাজনের ফলে, এই যে মানে কোন বিভাজনের ফলে লক্ষ লক্ষ কোষের সৃষ্টি হয় আমরা কিন্তু কিছুক্ষণ আগেই এটা পড়েছি। তাহলে দেখেন আমরা কিভাবে এটার উত্তরটা লিখব। আপনারা যখন এটার উত্তর দিবেন তাহলে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি হয়েছিল কোথায় স্যার, অর্থাৎ 2টি থেকে 4টি, 4টি থেকে এত, অর্থাৎ জাইগোট ক্রমাগত বিভাজনের ফলে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি হয়। জাইগোট ক্রমাগত বিভাজনের ফলে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি হয়। বহুকোষী জীবের জীবদেহ শুরু হয় কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ডিম্বাণু নিষিক্তকরণের ফলে। কোষ বিভাজনের মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে, অর্থাৎ কোন বিভাজনের মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে স্যার? বলতে পারো মাইটোসিস। মানে এখানে দেখো উন্নত শ্রেণীর, এখানে কিন্তু কোন বিভাজনের মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে, জীবের বৃদ্ধি জীবের উদ্ভিদ প্রাণীর বিভাজন হয় হচ্ছে মাইটোসিস, আর অ্যামাইটোসিস হয় কি, দেখো অ্যামাইটোসিস হবে জীবের বৃদ্ধি, তাহলে জীবের বৃদ্ধি কিসের মাধ্যমে হবে? অ্যামাইটোসিস। তারপরে কোষ বিভাজন বলতে কি বুঝো? কোষ বিভাজনের সংজ্ঞা দিবা। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা দিবা। তারপর হচ্ছে কোন বিভাজনে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে, এটা হচ্ছে এখন আবার কোন বিভাজনে, সেই বিভাজনের নামটা লিখবা। কোন কোষ বিভাজনের ফলে জীবের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়, তাহলে একটা কোষ হ্যাঁ এখানে তো বলছে কোন জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। ও আচ্ছা আচ্ছা, কোন জীবে? হ্যাঁ জীবে জীবে। এরপর দেখেন তাহলে এরপর বলছে দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায় কোন বিভাজনের ফলে? দৈর্ঘ্য প্রস্থে স্যার। মাইটোসিস। আচ্ছা, তারপর হচ্ছে তোমার হ্রাসমূলক বিভাজন কাকে বলে? ওই যে অর্ধেক কমে যায় এই জন্য একে হ্রাসমূলক বিভাজন বলে, মিয়োসিস। তারপর হচ্ছে জীবদেহে কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার। আচ্ছা 3 প্রকার। তারপর হচ্ছে আরেকটা আছে কি, কাকে সমীকরণিক বিভাজন বলে? মাইটোসিস। আচ্ছা, কোষ কাকে বলে? কোষের সংজ্ঞাটা দিবা তাইলেই হবে। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের আজকের লেকচারটা। এই লেকচারের মধ্যে যে প্রশ্নগুলো আমরা জ্ঞানমূলক প্রশ্ন লিখে দিলাম তোমরা খুব ভালো করে পড়বা, এবং আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ অ্যান্ড চ্যানেল থেকে আমি আজকে বিদায় নেব, দেখা হবে পরবর্তী ক্লাসে।